শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকায় পুলিশ মহাপরিদর্শকের মাধ্যমে এই চিঠি দেয় ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে এসব বিষয় জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার 4 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জুলাইয়ে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে দমন করতে নির্বিচারে গুলি চালায় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। আন্দোলনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্ষমতাসীনদের নির্মমতার মাত্রা। ক্ষমতাকে কুক্ষিগত করতে সরকারি বাহিনীকে আগ্রাসী হয়ে ওঠার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগ স্বজনহারা পরিবারগুলোর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার প্রেক্ষিতে তাই শেখ হাসিনাকে গ্রেফতারে রোববার ইন্টারপোলে চিঠি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয়। এদিকে যাত্রাবাড়িতে গণহত্যার ঘটনায় ওই থানার ওসি তদন্ত জাকির হোসেন সহ 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। নিরপরাধ কোনো পুলিশকে হয়রানি করা হবে না জানিয়ে সবাইকে নিশ্চিন্তে দায়িত্ব পালনের আহ্বান জানান তাজুল ইসলাম। যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন, সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। কোনো নির্দোষ পুলিশ অফিসারকে হয়রানি করা হবে না। এদিকে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানকে 1 দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেজর রাশেদ, তারেক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান সহ 9 কর্মকর্তার নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন। এ সময় র্যাবকে সন্ত্রাসী বাহিনী আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি করেন ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিমন হোসেন অভিযোগ করে বলেন, র্যাব তাকে অকারণে গুলি করে, যার ফলে তিনি পা হারান। এরপর লিমনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি আইনে বাধা সংক্রান্ত 2টি মামলা করে র্যাব। তার চিকিৎসাও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তারা র্যাবের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করলে তাকে ও তার পরিবারকে নানাভাবে হুমকি ও হেনস্থার শিকার হতে হয়। তখন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে পারেননি, তাই নতুন করে সুষ্ঠু বিচারের জন্য আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তিনি। পাশাপাশি তার পা হারানোর ক্ষতিপূরণও দাবি করেন লিমন। র্যাব যেহেতু একটা সন্ত্রাসী সংগঠন নামে দিন দিন পরিচিতি পাচ্ছে, আমরা জানি যে নারায়ণগঞ্জ 7 খুন থেকে শুরু করে চিটাগাংয়ের মাজার ডাকাতি, এরকম অনেক অজস্র অপরাধ আছে র্যাবের বিরুদ্ধে, চাঁদাবাজি, গুম, খুন অনেক। তো তাই র্যাব যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি। উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনকে পদত্যাগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এ নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। এছাড়া ওই আইনজীবী নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন। নোটিশে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উপদেষ্টা মণ্ডলীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন গত 10ই নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত এই সরকারে অন্তত বিতর্কিত এবং স্বৈরাচার সরকারের সুবিধাভোগী এবং মুজিববাদ আদর্শের উপাদান বিদ্যমান আছে এমন ব্যক্তিদেরকে অন্তত উপদেষ্টা মণ্ডলীতে স্থান দেওয়াটা শহীদের রক্তের সাথে বেইমানি করার শামিল।
আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা পুরোপুরি ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লালমনিরহাট সদরে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে কথা বলেন তিনি। বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ সবসময় ষড়যন্ত্র করেছে, নানাভাবে নির্যাতন করেছে, মানুষকে গুম ও খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা ও একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে তারা। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্রীয় সংস্কার এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের দাবি জানান মির্জা ফখরুল। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন তো আছে, সেই সঙ্গে এই জঞ্জালগুলো যেগুলো 15-16 বছরে তৈরি হয়েছে, সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করবার ভিত্তি প্রস্তুত করবার জন্য আকাঙ্ক্ষা রয়েছে। আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ হোক তা চায় না বিএনপি, এমন মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের মাধ্যমে জনগণই প্রত্যাখ্যান করবে আওয়ামী লীগকে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বক্তারা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো বক্তব্য অন্তর্বর্তী সরকারের কাছে শুনতে চায় না জনগণ। প্রয়োজনীয় সংস্কার ছাড়া আর কোনো কাজে সময় নষ্ট করাও উচিত নয়। তিনি বলেন, অনির্বাচিত সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী হলে তা গণতন্ত্রের জন্য সুফল বয়ে আনে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনি গণতন্ত্রের কথা বলবেন আর নতুন নতুন বয়ান সৃষ্টি করে করে জনগণকে বাইরে রেখে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন, সেটা গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মানুষের কাছে। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। গণতান্ত্রিক আন্দোলনে অবদান নেই এমন অনেকে উপদেষ্টা সচিব হয়ে প্রকৃত আন্দোলনকারীদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছেন, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনে কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি কোনো উপদেষ্টা সচিবের আচরণের সমালোচনা করেন। বলেন, রক্তের ঋণে আবদ্ধ এই অন্তর্বর্তী সরকার আজকে যারা সচিব হয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন, তাদের আন্দোলনে কোনো অবদান নেই। জুলাই আগস্টে যারা প্রাণ হারিয়েছেন, অবদান রেখেছেন তারাই। আন্দোলনের মাধ্যমে এই পটভূমি রচনায় বিএনপির অনেক নেতাকর্মীও জীবন দিয়েছেন বলেও জানান রুহুল কবির রিজভী। পদায়ন করছেন, পোস্টিং করছেন, এটা অন্যায়। আমরা আপনাদেরকেও চিনে রাখছি, আপনারা কারা। আপনারা শেখ হাসিনারই দোসর। আপনারাই আজকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করে আপনারা সচিব হচ্ছেন, আপনারা অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছেন, আপনারা উপদেষ্টার পদে বসে আছেন। অন্তর্বর্তী সরকার গণমাধ্যম সংস্কার কমিশনের রূপরেখা তৈরি করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের মালিক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো গণমাধ্যমের কণ্ঠ রোধকারী আইনগুলো পর্যালোচনা করবে। গণমাধ্যম সংস্কারে দ্রুতই কমিশনের রূপরেখা হবে। এ সময় বিগত সরকারের অনিয়ম দুর্নীতি তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান তথ্য উপদেষ্টা। সেই সাথে জুলাই বিপ্লবের বিভিন্ন ঘটনা গণমাধ্যমে প্রচারের কথা বলেন। সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানান নাহিদ ইসলাম। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের বকেয়া বেতন ভাতা পরিশোধের জন্য মালিকদের নির্দেশনা দেন তিনি। বিগত রেজিমে আসলে তারা যে নানাভাবে সাংবাদিকরা নির্যাতিত হয়েছে, তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে, সেই কথাগুলো তারা বলেছেন। এবং সামনের সবারই প্রত্যাশা এখন আসলে আমরা সামনের দিনগুলোতে যাতে এই ধরনের পরিস্থিতি আর কখনোই বাংলাদেশে না তৈরি হয়, আমরা যাতে একটা মুক্ত গণমাধ্যম আমরা যাতে বাংলাদেশে নিশ্চিত করতে পারি সব সময়ের জন্য। রাজধানীর 300 কিলোমিটার খালের 120 কিলোমিটার দখল হয়ে গেছে। এসব জায়গায় নির্মাণ হয়েছে বহুতল ভবনও। দখলের কারণে কোনো খাল হয়েছে সরু নালার মতো। এসব খাল উদ্ধারে গঠিত কমিটি এরই মধ্যে কাজও শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগে খালের জায়গা চিহ্নিত করতে হবে, তারপর উচ্ছেদ অভিযান। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল এটি।
খালের জায়গা দখল করে গড়ে উঠেছে অটোরিকশার গ্যারেজ ও বহুতল ভবন। আগে ছিল আওয়ামী লীগ অফিস, এখন বিএনপির। এই যে এত বড় দল, ওই যে ওইদিকে বাড়ি দল, পুরো দেশ দল, সেইটা না পাই আপনি খাল পারে আইছেন, এই যে বেটারা স্কুল ব্যান্টেন রাহে ওই নাইছেন এই যে দেখতে। যতদূর চোখ যায় খালে শুধুই দখলের থাবা। কোথাও কোথাও ভবন নির্মাণ করায় খাল হয়েছে নালা। এই বিএনপি, ওই জামাত ইসলাম, ওই আওয়ামী লীগ আর সবাই আসে আবার দখল করে, যে যার মতো দখল করে চলতেছে। এইভাবেই সিস্টেম ওই একের পর এক স্টেপ বাই স্টেপ চলতেছে। খাল তো মনে করেন আপনি নিছেন, আমি নিছি, আপনি বাড়ি করছেন, আমি বাড়ি করছি, আমি মনে করেন কাল বরট করছি, আপনি বরট করছেন। ঢাকা মহানগরীর ৭৫টি খালের বেশিরভাগই দখল হয়েছে। গবেষণা সংস্থা RDRCর হিসেবে ৩০০ কিলোমিটার খালের ১২০ কিলোমিটারই বেদখল। বিশেষজ্ঞদের অভিযোগ, সব হাউজিং প্রতিষ্ঠান ও প্রভাবশালীরা খাল দখল করেছে। রাষ্ট্রীয় যে হাউজিং কোম্পানিগুলো ছিল, গণপূর্তের হাউজিং এবং রাজুকের, তারা এক ধরনের দখল করেছে এবং এটাকে উৎসাহিত হয়ে পরবর্তীতে প্রাইভেট সেক্টরে যে হাউজিং কোম্পানিগুলো আছে, ইনক্লুডিং বসুন্ধরা থেকে শুরু করে আফতাবনগর, বনশ্রী, মিরপুর ইস্টার্ন হাউজিং, এরা হচ্ছে তার পরবর্তী ধাপে খালগুলো আসলে দখল ভরাট করে তারা হাউজিং কোম্পানি করেছে। দখল ও দূষণমুক্ত খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক গড়তে কমিটি করা হয়েছে। এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা। সেগুলো তো আমাদের উচ্ছেদ করতেই হবে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এখানে তো সুযোগ নাই যে খালের জায়গা দখল করে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে। আমরা এই বিষয়ে আমাদের এক্সিকিউশন লেভেলে আমরা তো কাজ করবই, আগে আমরা প্ল্যানটা করতে চাই কিভাবে করব। ১৫টি খাল খনন করলেই ঢাকার জলাবদ্ধতার সমস্যা অনেকটাই সমাধান হবে বলে জানান বিশেষজ্ঞরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার মেডিকেলে ভর্তি পরীক্ষার মূল্যায়ন ৩০০ নয়, হবে ২০০ নম্বরে। উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এমন সিদ্ধান্ত। এছাড়াও ৩ বছরে কিস্তিতে পরিশোধ করা যাবে বেসরকারি মেডিকেলের ভর্তি ফি। আর MBBS ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ১৭ জানুয়ারি। এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয় ৩০ জুন। জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরু হলে ৩ দফা স্থগিত হয় পরীক্ষা। শেষ পর্যন্ত ৬টি বিষয়ে পরীক্ষা হয়নি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এবার MBBS ভর্তি পরীক্ষার মূল্যায়ন ৩০০ নম্বরের বদলে হবে ২০০ নম্বরে। আগের মতোই ১০০ নম্বরে হবে MCQ পরীক্ষা। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে থাকছে ৫০ করে ১০০ নম্বর। আগে HSCর জন্য ১২৫ এবং SSCর জন্য ৭৫ আর MCQতে ১০০, এই ৩০০ নম্বরের মধ্যে পরীক্ষা হতো। এবছর এই পরীক্ষাগুলো যেহেতু হয়নি এবং এগুলো অ্যাগ্রিগেটের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে, এই জন্য সিদ্ধান্ত হয়েছে যে HSCর ওয়েটেজটা একটু কমিয়ে দেওয়া হবে। এই জন্য ২০০ নম্বরের মধ্যে এবার পরীক্ষা হবে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিলে আগে কাটা যেত ৫ নম্বর, এবার তা করা হয়েছে ৩। আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবধান ২ বছরের বেশি থাকলে MBBS ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যেত না। ব্যবধান ৩ বছর হলেও এবার অংশ নেওয়া যাবে পরীক্ষায়। এটা এই পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে আমরা সেই চিকিৎসক তৈরি করব যারা আমার চিকিৎসা করবে, আপনার চিকিৎসা করবে। সুতরাং আমরা আপনাকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের তরফ থেকে ১০০% প্রচেষ্টা আছে যে কোনোভাবেই যেন কোনো বিতর্কিত, কোনো দুর্নীতিবাজ কেউ যেন এই ভর্তি পরীক্ষার সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট না থাকতে পারে। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি ১৯,৪৪,০০০ টাকা। পুরো টাকা ভর্তির সময় নেয় কলেজগুলো। তবে এবার থেকে ভর্তির সময় ৬০ ভাগ, পরের ২০ ভাগ ১.৫ বছরে এবং শেষ ২০ ভাগ টাকা পরিশোধ করা যাবে ৩.৫ বছরের মধ্যে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের চলমান সংস্কার কাজে সব ধরনের সহযোগিতা দেবে তুরস্ক। আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনের সাইড লাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণে সাড়া দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে 4 দিনের রাষ্ট্রীয় সফরে আজারবাইজানের রাজধানী বাকুতে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন রাষ্ট্রনেতা ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফার প্রেসিডেন্টকে জানুয়ারিতে যুব উৎসবে যোগ দিতে ঢাকায় আসার আমন্ত্রণ জানান তিনি। এতে সম্মতি দিয়েছেন ফিফার প্রধানও। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সাইডলাইনের বৈঠকে বাংলাদেশের সফরে আসার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এ সময় চলমান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন এরদোয়ান। এছাড়া সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসী বাংলাদেশিকে মুক্ত দেয়ায় আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও মালদ্বীপ, ঘানার রাষ্ট্রপতি এবং ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাইডলাইনে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জলবায়ু সংকট মোকাবেলার উপায় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে আরও অর্থ সহায়তা দেওয়ার পথ খুঁজে বের করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ঢালাওভাবে মামলার বিষয়ে সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, যুগোপযোগী আইনের মাধ্যমে ভবিষ্যতে বিচারপতি নিয়োগ করা হবে। জানান, আগামীতে মেধাবীরা যেন বিচারপতি হিসেবে নিয়োগ পান, এজন্য সংস্কার কমিশনের কাছে সহযোগিতা চাওয়া হবে। বর্তমান সরকার কোনো গায়েবী মামলা করছে না উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত সরকার অনেক গায়েবী মামলা করেছে, তবে বর্তমানে রাজনৈতিকভাবে যেসব গায়েবী মামলা হচ্ছে সেসব বিষয়ে কমিশনের সহায়তা চাওয়া হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা টামলা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টা হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে নামাতে কালক্ষেপণ করা হবে না বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় এক সমাবেশে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাদেরই দোসরদের পুনর্বাসনের আয়োজন হলে প্রয়োজনে ফের রাজপথে নামার ঘোষণা দেন ছাত্র নেতারা। সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান বক্তারা। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, আপনারা কোনোভাবে স্বৈরাচারের দোসরদের দালাল হয়ে কাজ করবেন না। আপনারা যদি স্বৈরাচারের দোসরের দালাল হয়ে কাজ করেন, তাহলে আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে আমরা আপনাদেরকে নামাইতে কালক্ষেপণ করব না। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 367 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত একদিনে এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1211 জন। এর মধ্যে 37.4% নারী এবং 62.6% পুরুষ। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগী 74,800 জন। 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত 7 জনের মধ্যে 4 জনই ঢাকা সিটি কর্পোরেশনের। গত একদিনে বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 1619 জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন 70,453 জন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের পরিচালককে বরখাস্তের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান তারা। এদিকে সহজেই সমাধানযোগ্য বিষয়ে শিক্ষার্থীদের আন্দোলন দরকার ছিল না মন্তব্য উপদেষ্টার। 5 দাবিতে সোমবার সচিবালয়ের সামনে অবরোধ ও বিক্ষোভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরদিনই মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও 2 শিক্ষার্থীর সাথে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা।
বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, বিষয়টি সহজেই সমাধানযোগ্য, এজন্য শিক্ষার্থীদের আন্দোলনের কোনো দরকার ছিল না। এরই মধ্যে কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাসে মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনিকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কেরানীগঞ্জে একটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে ছাত্রাবাস থাকবে, প্রশাসনিক ভবন থাকবে, স্কুল থাকবে, একটা চিকিৎসা কেন্দ্র থাকবে, এরকম একটা প্ল্যান করার অনুমতি একনেক থেকে পাশ করে দেওয়া হয়েছে। পরে শিক্ষার্থীরা জানান, চলমান প্রকল্পের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের বিষয়ে আশ্বাস দিয়েছে সরকার। এছাড়া কেরানীগঞ্জে জমি অধিগ্রহণ সহ অন্যান্য কাজ চলমান থাকায় আন্দোলন থেকে সরে আসার কথা জানান তারা। বর্তমান যে পিডি আছে তাকে বরখাস্ত করে আমরা চাচ্ছি যে সাবেক আর্মি কর্মকর্তা যারা আছেন তারা এটা দায়িত্ব নেবেন এবং প্রথম ফেজের কাজটার মধ্যে 15টা সেক্টর, 15টার মধ্যে 7টা এখনো কোনো টেন্ডার হয়নি। তো আমরা বলেছি যে এই 7টার কাজ যাতে আর্মিকে দেওয়া হয় এবং তারা এটার সাথে একাত্মতা প্রকাশ করে। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ সেনাবাহিনীকে দেয়া, প্রকল্প পরিচালককে অপসারণ সহ 5টি দাবি শিক্ষার্থীদের। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের ঘুষ চাওয়ার অভিযোগে তদন্ত করছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। সম্প্রতি 6 কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একজন কক্সবাজারে গণপিটুনির শিকার হন। গবেষকরা বলছেন, এসব অভিযোগ নতুন নয়, এখনই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এই দপ্তরের মূল কাজ প্রতিষ্ঠানগুলোর আয় ব্যয়ের হিসাব দেখা। গেল বৃহস্পতিবার কক্সবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে নিরীক্ষা করতে যান অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মনিরুল মাসুম। সে সময় বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে মনিরুলের বিরুদ্ধে। এর জেরে ছাত্র জনতা তাকে গণপিটুনিও দেয়। যদিও অভিযুক্ত কর্মকর্তার দাবি, ঘুষ চাওয়ার কোনো ঘটনাই ঘটেনি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই বিষয়ে ঘুষ চাওয়া তো প্রশ্নই আসে না, কারণ আমার কাজই শুরু হয় নাই। প্রথম কর্মশালা শুরু হয়েছে 10 মিনিট পরেই ষড়যন্ত্র, জাস্ট একটা ষড়যন্ত্র। সম্প্রতি অধিদপ্তরের 14 জন কর্মকর্তা দেশের বিভিন্ন জেলার প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এর মধ্যে 6 জনের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষা গবেষকরা বলছেন, এখনই কঠোর ব্যবস্থা না নিলে অন্যরাও অপরাধের সুযোগ পাবে। ছাত্র জনতার আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি, সত্যি কথা বলতে কি, এই সকল দুর্নীতিবাজ কর্মকর্তা যদি থাকে তাহলে এটা রীতিমতো আমাদের যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কখনো বাস্তবায়ন হবে না। অধিদপ্তরের পরিচালক বলছেন, ঘুষ চাওয়ার বিষয়ে তদন্ত করা হচ্ছে, প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটা তদন্ত কমিটি করে দিছে এবং যারা তদন্ত যাবে, তদন্ত যদি দোষী সাব্যস্ত যদি হয়, আমি প্রশাসনিক সর্বোচ্চ ব্যবস্থা সেটা আমি নিশ্চিত করব ইনশাল্লাহ। গত 4 আগস্ট চাকরিবিধি উপেক্ষা করে ছাত্র জনতার বিরুদ্ধে মিছিল করার অভিযোগ রয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন এসব কর্মকর্তা পরিদর্শনে গেলে ছাত্র জনতার প্রতিরোধের মুখে পড়ছেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।